নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সঠিক সময় সেরা প্রস্তুতি হিসেবে জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন, সেট নম্বর 1, নবম শ্রেণী, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 90 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে প্রশ্নটি, এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো, তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো। অর্থাৎ এখানে টোটাল 15টি প্রশ্ন আছে এমসিকিউ। সেই 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে 15 মার্ক। তাহলে এখানে বায়োলজি ও কম্পিউটারের যুগ্ম শাখাকে বলা হয় বায়োনিক্স। লাইকোপোডিয়াম হচ্ছে কি সাইকাস। নিম্নলিখিত যে পর্বের প্রাণীদের গমনাঙ্গ মাংসল পদ সেটা হচ্ছে কি মোলাস্কা। তারপরে কার্বোহাইড্রেট সাধারণভাবে হাইড্রোজেন ও অক্সিজেন যে অনুপাতে থাকে সেটা হচ্ছে 2:1। তারপরে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। 1/6 পাকস্থলী থেকে নিঃসৃত প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো পেপচিন। আরশোলার শ্বাস অঙ্গ হলো কি ট্রাকিয়া। আফিম গাছের ফলের ত্বকে অবস্থিত বেদনানাশক হচ্ছে মরফিন। মাতৃদুগ্ধের ক্লোস্ট্রামে অবস্থিত অ্যান্টিবডি হচ্ছে কি আইজিএ। এরপরে নিম্নলিখিত যে রোগে রক্ত বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি করে সেটা হচ্ছে হেপাটাইটিস এ। অপরিচ্ছন্নতার কারণে সৃষ্ট ছত্রাক ঘটিত রোগ হলো এগোদাত। তারপরে লাইকেন যে দুটি জীবগোষ্ঠীর সমন্বয়ে ধনাত্মক সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাক। নিম্নলিখিত যেটিকে রূপান্তরক বা পরিবর্তক বলা হয় সেটা হচ্ছে রেটোভাইরাস। খাদ্যের বিকল্প উৎস হিসেবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জেনেটিক্যাল মডিফায়ার জীবগোষ্ঠী। এরপর 2 নম্বরের প্রশ্ন, নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো, 21 মার্ক। তো প্রথমেই ক নম্বরে হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে ক নম্বরে 5টি প্রশ্ন আছে, তা 5টি উত্তর দিতে হবে 6টি থেকে। তা প্রথম, মহাকাশে গবেষণায় কোলেরা নামক সবুজ শৈবাল গুরুত্বপূর্ণ, তাহলে 1 নম্বরের উত্তর। তারপরে 2 নম্বর, 2-2 ড্যাশ তন্তুকে বাস্ট তন্তু বলা হয়, ফ্লাক্স তন্তুকে বাস্তুতন্তু বলা হয়। 2-3 তোমার ড্যাশ উৎসেচক, আসলে লিপেস উৎসেচক ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। 2-4 লুই পাস্তুর রেবিস রোগের টিকা আবিষ্কার করেন। 2-6 একটি রক্ততঞ্চন বিরোধী পদার্থ হলো হেপারিন। 2-6 নাইট্রেটকে নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া নাইট্রেটে পরিণত করে। 2-6 হয়ে গেল। এরপর 2-7 নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এরকম করে 2-7 থেকে 2-12 পর্যন্ত আছে। তাহলে নিউক্লিক অ্যাসিড ক্ষুদ্র অণু হলো নিউক্লিওটাইড, সত্য। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে বাষ্পমোচনে হার বেড়ে যায়, মিথ্যা। ম্যালেরিয়া রোগের জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক, সত্য। অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে প্যারাট্রোপ বলে, এটা মিথ্যা, কারণ অ্যান্টিজেনের অংশ এপিট্রোপ বলা হয়। তারপর 2-11 ময়ূরকে সর্বোচ্চ শ্রেণীর খাদক বলা হয়, এটা সত্য, কারণ ময়ূর সর্বভোগ খাদ্য শৃঙ্খলের শীর্ষভোক্তা হিসেবে বিবেচিত হতে পারে। পরিযান মাইগ্রেশন প্রজাতির পপুলেশন সংখ্যাকে কমিয়ে দেয়, এটা মিথ্যা। এরপর আমরা চলে যাবো গ নম্বরের প্রশ্ন, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলাতে হবে। তাহলে দেখো ক্লোরোফিলের উদ্ভিদ, ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হচ্ছে ফাঙ্গাস, এখানে ফাঙ্গাসে মিলাবে। তারপর রাতকানা হচ্ছে কি ভিটামিন ই এর অভাবে রাতকানা। তারপরে ল্যাবাইরিক অঙ্গ হচ্ছে কার, কই মাছের থাকে ল্যাবাইরিক অঙ্গ। ইউসোনোফিল হচ্ছে কি, ইউসোনোফিল হচ্ছে তোমার ডি, অর্থাৎ টেনি রঙের কণিকা। বাস্তুতন্ত্র হচ্ছে জীবজড়ের উপাদানের সমষ্টি, সি নম্বর উত্তর। এই হচ্ছে মিলানো। এরপর আমরা চলে যাব ঘ নম্বর, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। বিষয় দূষিত বেশি লেখো। এরকম করে আমরা যদি দেখি 2-18 থেকে 2-23 পর্যন্ত। তাহলে উত্তরগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। বিষয় দূষিত বেশি লেখো। ইউকর্ডাটা একাইডোনার্মার উত্তর অ্যাম্ফিবিয়া, অর্থাৎ অ্যাম্ফিবিয়াকে আমি একটু গোল করে দিই, এটা বিষদদেশ, কারণ বাকিগুলো অমেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু এমফিবিয়া মেরুদণ্ডী। তারপর কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ করেন, ক্যারোলাস লিনিয়াস। ডিকটিওজম কাকে বলে, গোলজি বডির একক ইউনিটকে ডিকটিওজম বলে। এনএডিপি এর সম্পূর্ণ নাম হচ্ছে নিকটোনিনামেট। তারপর এডিনিন ডাই
নিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ, তারপরে একটি স্বাধীনভাবে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া লেখো যেটি অণুজীবের সার হিসেবে ব্যবহার করে, অ্যাজোটোব্যাক্টর। হ্যাঁ, তারপরে 2-23 অ্যান্টিফ্রিজিং প্রোটিন কোন প্রাণী দেহে থাকে? অ্যান্টিফ্রিজিং থাকে অ্যান্টার্কটিকা মাছ, যেটা তার দেহে থাকে। এবার 3 নম্বর 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্ন উত্তর দিতে হবে 2 মার্ক। জীববৈচিত্র্য কাকে বলে? এরকম করে টোটাল আছে 17টি প্রশ্ন, আমরা 17টি প্রশ্ন উত্তর দিই। জীববৈচিত্র্য কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা পৃথিবীর সমস্ত জীবের প্রজাতি, জিন ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। হায়ারার্কি কি? জীবের শ্রেণীবিন্যাসে রাজ্য থেকে প্রজাতি পর্যন্ত ধাপে ধাপে সাজানো ক্রমকে হায়ারার্কি বলে। উদাহরণ কিংডম, তারপরে ফিলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং স্পেসিস। ব্রায়োফাইটার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যদের সত্যিকারের মূলকাণ্ড পাতা নেই, যেমন রাইজয়েড থাকে। এরা জলে ও স্থলে উভয় জায়গায় বাস করতে পারে, যেমন অর্ধজলজ উদ্ভিদ। এরপরের প্রশ্ন, মানবদেহে প্রোটিনের দুটি ভূমিকা। দেহের বৃদ্ধি ও টিস্যু মেরামত করে, উৎসেচক, এনজাইম ও হরমোন তৈরিতে সাহায্য করে। এরপরের প্রশ্ন, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য, যেমন নিউক্লিয়াস বৈশিষ্ট্যের ক্ষেত্রে আবরণবিহীন নিউক্লিয়েট এবং সত্যিকারের নিউক্লিয়াস আছে। তারপর অঙ্গাণু, ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু অনুপস্থিত, এখানে ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু বিদ্যমান। ঐচ্ছিক পেশির দুটি বৈশিষ্ট্য, এগুলো সচেতন নিয়ন্ত্রণে চলে, যেমন বাহু, পা এবং কোষগুলো নলাকার ও বহু নিউক্লিয়েট। এরপরে 3-7 মানবদেহে যকৃতের ভূমিকা। গ্লাইকোজেন সঞ্চয় করে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে, পিত্তরস তৈরি করে যা ফ্যাট হজমে সাহায্য করে। স্বল্পমাত্রিক এবং অতিমাত্রিক মৌলিক উপাদানের পার্থক্য। স্বল্পমাত্রিক যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম উদাহরণ, আর উদ্ভিদে বেশি পরিমাণে লাগে। অতিমাত্রিক যেমন জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ অল্প পরিমাণে লাগে। গ্লাইকোলাইসিসকে ইএমপি বলে কেন? কারণ এই বিপাকীয় পদটি প্রথম বর্ণনা করেন এমবেডন, ইতে এমবেডন, আর এমে মেয়ারহফ এবং পিতে তোমার বার্নাস, তাই এর নাম ইএমপি পাথওয়ে। এরপর আমরা পতঙ্গভুক উদ্ভিদ বলতে কি বুঝো? যে উদ্ভিদ কীটপতঙ্গ ধরে হজম করে নাইট্রোজেন জাতীয় উপাদান সংগ্রহ করে তাকে পতঙ্গভুক উদ্ভিদ বলে, যেমন নেপেথেন্সিস, ড্রসেরা। এরপরে 3-11 এভিও অসঙ্গতি বলতে কি বুঝো? যখন ভিন্ন রক্ত বিশিষ্ট যেমন এ ও বি রক্ত মিশিয়ে অ্যান্টিবডি বিক্রিয়ায় জমাট বাঁধা, তখন সেটাকে এভিও অসঙ্গতি বলে। সহজাত এবং অর্জিত অনাক্রম্যতার মধ্যে পার্থক্য। সহজাত অনাক্রম্যতা জন্মগতভাবে উপস্থিত, নির্দিষ্ট নয়। অর্জিত অনাক্রম্যতা জীবনের পরে টিকা বা সংক্রমণের মাধ্যমে গঠিত হয়। টিকা ও টিকাকরণ কি? দুর্বল ও মৃত জীবাণু থেকে প্রস্তুত পদার্থ যা শরীরে প্রতিরোধ ক্ষমতা গঠন করে, আর টিকাকরণ হচ্ছে টিকা প্রদানের প্রক্রিয়া। এরপর আমরা পোলিও রোগের উপসর্গ। মাংসপেশির দুর্বলতা, পা বা হাত অবশ হয়ে যাওয়া, জ্বর ও ক্লান্তি। খাদ্যজালক বলতে কি বুঝে? একাধিক খাদ্য শৃঙ্খল পরপর যুক্ত হয়ে যে জটিল সম্পর্ক গঠন করে তাকে খাদ্যজালক বা ফুড ওয়েব বলে। লিন্ডেরম্যানের 10% সূত্র, এক ট্রফিক স্তর থেকে পরের ট্রফিক স্তরে মোট শক্তির মাত্রা 10% স্থানান্তরিত হয়। একে লিন্ডেম্যানের 10% রুল বা আইন বলে। বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ, জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিজ জমি ও উপাদানের হ্রাস, মাটির উর্বরতা কমে যাওয়া, জলাভাব ইত্যাদি। এরপর আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন। টোটালি 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের প্রতিটি প্রশ্নের উত্তর, ঠিক আছে? তা প্রথম যে প্রশ্নটি, আধুনিক রাসায়নিক মতবাদ অনুসারে অজৈব মৌল যৌগ থেকে জীবনের উৎপত্তির শব্দচিত্র লিপিবদ্ধ করো। এভাবে করে টোটাল 6টি প্রশ্ন আছে, সেখান থেকে তোমার 6টি উত্তর দিতে হবে, অথবা সাথে আছে আমি এখানে 6টি মানে 12টি প্রশ্ন, আমি সমস্ত প্রশ্নের উত্তরে এখানে দেখিয়েছি। আধুনিক রাসায়নিক মতবাদ অনুসারে অজৈব মৌল থেকে জীবনের উৎপত্তি ব্যাখ্যা। জীবনের উৎপত্তি নিয়ে অনেক মতবাদ আছে। আধুনিক বিজ্ঞানীরা ওপারিন ও হ্যালডেন বিংশ শতকে প্রথম ভাগে যে ধারণা দেন তাকে বলা হয় আধুনিক রাসায়নিক মতবাদ, মডার্ন কেমিক্যাল থিওরি অফ অরিজিন লাইফ বা ওপারিন হ্যালডেম হাইপোথিসিস। মূল বক্তব্য, প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়। তখন পৃথিবী বায়ুমণ্ডল অক্সিজেন ছিল না, বরং ছিল অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প। সূর্যের অতিবেগুনি রশ্মি, বজ্রপাতের বৈদ্যুতিক শক্তি ও তাপ এই গ্যাসগুলোকে বিক্রিয়ায় অংশ নিতে সাহায্য। জীবনের উৎপত্তির ধাপসমূহ, শব্দচিত্র ব্যাখ্যা।
তারপরে গ্যাসগুলোর মধ্যে বিক্রিয়ার ফলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, চর্বি ইত্যাদি সকল জৈব পদার্থ তৈরি হয়। মিথেন অ্যামাইনো, জল এবং হাইড্রোজেন অ্যামাইনো অ্যাসিড, শর্করা, লিপিড। এরপরে অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয় প্রোটিন তৈরি করে। প্রোটিন যৌগ, ন্যানোযৌগ, প্রোটোবায়ান্ট। এই প্রোটিন অণুগুলো জলাশয়ে জমে ছোট্ট ছোট কণিকা বা কোষ সদৃশ গঠন প্রোটোবায়ান্ট তৈরি করে। প্রোটোবায়ান্টের প্রথম জীব। এরা ধীরে ধীরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখে এবং জীবন্ত সত্তায় রূপ নেয়। শব্দচিত্র: জীবনের উৎপত্তি, অজৈব পদার্থ, জৈব যৌগ, অ্যামাইনো অ্যাসিড, শর্করা, প্রোটিন, প্রোটোবায়োটিক, প্রথম জীব, প্রধান প্রমাণ হচ্ছে কি 1953 সালে স্ট্যানলি মিলার এবং ইউরি পরীক্ষাগারে এই তত্ত্বের সমর্থনে প্রমাণ দেন। তারা প্রাথমিক পৃথিবীর পরিবেশ তৈরি করে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করেন। এরপরে তোমার দ্বিপদ নামকরণ। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি আবার, তাহলে এখান থেকে দেখব কি দেখা গেছে উদাহরণসহ দ্বিপদ নামকরণ বুঝিয়ে দাও, বিজ্ঞানী 4 নাম করো। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে 5 মার্কের, অথবা অর্থাৎ একটা প্রশ্নের জন্য এখানে কোনো প্রশ্নে 3টা প্রশ্নের দেওয়া হয়েছে। আমি যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়। দ্বিপদ নামকরণ উদাহরণসহ বুঝিয়ে দাও। বিজ্ঞানী ক্যারোলাস নিয়ে জীবজগতের নামকরণের সহজ বৈজ্ঞানিক পদ্ধতি নাম দেন। এই পদ্ধতি বলা হয় দ্বিপদ নামকরণ। নিয়মাবলীটা কি? প্রতিটি জীবের 2টো নাম থাকবে। প্রথমটি গণের মান মানে জেনাস এবং দ্বিতীয়টি প্রজাতির নাম মানে স্পিসিস। নাম ল্যাটিন ভাষায় লেখা হয়। প্রথম শব্দের প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় শব্দটি ছোট হাতের হয়। যেমন ইটালিক হরফে রেখাঙ্কিত আন্ডারলাইন রাখা হয়। উদাহরণ যেমন মানুষের হোমোসেপিয়েন্স, বিড়াল ফেলি ডোমেস্টিকা, তারপরে ধান ও রিজাসেটিভা, আম হচ্ছে ম্যাঙ্গিভেরা ইন্ডিকা। 4 জন বিজ্ঞানীর নাম হচ্ছে আলেকজান্ডার ওপারিন, জেভিএস হ্যালড্রেন এবং স্ট্যানলি মিলার লিনিয়াস। এরপর আমরা অথবা অংশে যাব। যদি বিকল্প প্রশ্নটি আসে, সরীসৃপের 3টি প্রধান বৈশিষ্ট্য: দেহ আঁশ আচ্ছাদিত, ডিমে শক্ত খোলক থাকে, তারপরে ঠান্ডা রক্তের প্রাণী। টেরিডো ফাইটার বায়োফাইটার তুলনায় উন্নত বলা হয় কারণ এদের মধ্যে জাইলেম ও ফ্লোয়েম নামে পরিবাহী টিস্যু আছে। এর দেহে মূল, কাণ্ড, পাতা পার্থক্যযুক্ত। এরা স্পোর দ্বারা বংশবিস্তার করে, যা শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে। এরপর 4-2 কোষপর্দার তরল মোজাইক মডেল বিবৃতি করো। তাহলে 1972 সালে সিঙ্গার ও নিকলসন ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন, যা বর্তমানে সর্বাধিক গ্রহণযোগ্য মডেল। কোষ ঝিল্লি হলো কোষের বহিরাবরণ। এটা অর্ধবৃত্ত বা নির্বাচক ভেদে বৃদ্ধিঝিল্লি বা যা কোষে পদার্থের আসা যাওয়া নিয়ন্ত্রণ করে। গঠন: দ্বিস্তর ফসফোলিপিড। তাহলে লিপিড দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিড অণুর একদিকে হাইড্রোফিলিক যেমন জলপ্রিয় মাথা, অপরদিকে হাইড্রোফোবিক জল বিমুখ লেজ থাকে। ফলে এটি কোষের ভিতর ও বাইরে জলীয় মাধ্যমে সমাধান তৈরি করে। প্রোটিন অণু হচ্ছে ফসফোলিপিড স্তরের মধ্যে বিভিন্ন প্রোটিন অণু ভাসমান অবস্থায় থাকে। একে মোজাইক ধাঁচের বলে মনে হয়। প্রোটিন 2 প্রকার: ইন্ট্রিনসিক অভ্যন্তরীণ প্রোটিন ফসফোলিপিড স্তর ভেদ করে থাকে, আর এক্সট্রিনসিক অর্থাৎ ঝিল্লির বাইরের পৃষ্ঠের অংশ প্রোটিন। কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিডের সঙ্গে যুক্ত থাকে। গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড তৈরি করে, যা কোষ শনাক্তকরণে সাহায্য করে। কেন একে ফ্লুইড মোজাইক বলা হয়? ফ্লুইড ফসফোলিপিড অণুগুলো তরল অবস্থায় থাকে এবং ক্রমাগত স্থান পরিবর্তন করে। মোজাইক প্রোটিন অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা মোজাইক নকশা তৈরিতে দেখা যায়। কোষ পর্দার কাজ: পদার্থের নির্বাচক, প্রবেশ এবং নির্গমন নিয়ন্ত্রণ করে, কোষকে সুরক্ষা দেয়। এরপরে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া প্রোটিন তথা অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা, যেমন কোষ গঠনে ভূমিকা। প্রোটিন হলো দেহের প্রধান নির্মাণ উপাদান। কোষ, টিস্যু, এনজাইম, হরমোন প্রভৃতি প্রোটিন দ্বারা গঠিত। এনজাইম: সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমগুলো প্রোটিন জাতীয়, যেমন অ্যামাইলেজ, পেপসিন ইত্যাদি। হরমোন গঠন: অনেক হরমোন যেমন ইনসুলিন, গ্রোথ হরমোন প্রোটিন জাতীয়। অ্যান্টিবডি তৈরি: দেহের রোগ প্রতিরোধ অ্যান্টিবডি প্রোটিন দ্বারা তৈরি হয়। শক্তি সরবরাহ: খাদ্য কার্বোহাইড্রেট চর্বি না থাকলে প্রোটিন ভেঙে শক্তি পরিবহন। প্রোটিন রক্তে পদার্থ পরিবহন, যেমন হিমোগ্লোবিন, অক্সিজেন, তোমার ইয়ে হলো যেমন হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন এবং ক্ষতিগ্রস্ত টিস্যুর মেরামতে সাহায্য করে।
এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় কী বলছে, অথবা ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য ও কাজ। ঐচ্ছিক পেশি এগুলি আমাদের ইচ্ছা অনুসারে কাজ করে, সাধারণত অস্থির সঙ্গে যুক্ত থাকে, তাই ঐচ্ছিক অস্থিপেশিও বলা হয়। পেশিতন্ত্রগুলো লম্বা নলাকার রেখাযুক্ত, একাধিক নিউক্লিয়াস থাকে, ক্লান্তি সহজে আসে, কাজ দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া ঘটায়, হাত পা ইত্যাদি দেহের ভঙ্গি রক্ষা করে। মানবদেহ অগ্নাশয়ের কাজ অন্তরসের অংশ হিসেবে অগ্নাশয়ে রস উৎপন্ন করে, যাতে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ এনজাইম থাকে। তার অন্তঃস্রাবী কাজ ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন তৈরি করে, যা রক্তের শর্করার পরিমাপ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন রক্তে শর্করা কমায়, গ্লুকাগন রক্তে শর্করা বাড়ায়। সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য এরপর আমরা 3 যাব। একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নিত অংশগুলো চিহ্নিত করো। অ্যাক্সন, ডেনড্রম, কোষদেহ, ভিয়েরের পর্ব। নিউরন কি? নিউরন হলো স্নায়ুতন্ত্রের কঠিন ও কার্যকরী একক। এটি স্নায়বিক সংকেত বার্তা পরিবহন করে। নিউরনের গঠন, এটি নিউরনের প্রধান অংশ এর নিউক্লিয়ার সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমে থাকা যা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ডেনড্রন, এক্সিন এরকম বিভিন্ন অংশগুলোর কাজ চিহ্নিত করতে বলছে। তারপর ডেনড্রন কোষদেহ থেকে বের হওয়া ছোট শাখাযুক্ত প্রসারিত অংশ। এই যে ডেনড্রন, কোথায়? এই যে ডেনড্রন, ঠিক আছে। এগুলো অন্য নিউরন সংকেত গ্রহণ করে। অ্যাকশন, অ্যাক্সিস বা অ্যাকশন, এই যে অ্যাকশন। তাহলে কোষদেহ থেকে বের হওয়া একটি লম্বা স্নায়ুতন্ত্র, এটি স্নায়ু উত্তেজনা কোষদেহ থেকে অন্য কোষ বা পেশিতে পাঠায়। এটি মাইলিন আবরণে ঢাকা থাকে, যা সুরক্ষা দেয়, সংকেত পরিবহন করে। ভিএরআর পর্ব, এই যে ভিএরআর পর্ব, এটা হচ্ছে অ্যাকশনের মাইলিন আবরণে ফাঁকা ফাঁকা স্থান, সেখানে মাইলিন নেই। এই পর্বগুলোর মাধ্যমে স্নায়ু উত্তেজনা লাফিয়ে লাফিয়ে যায়, ফলে গতি বৃদ্ধি পায়। নিউরনের প্রধান কাজ নিউরনের উদ্দীপনা গ্রহণ করা, বার্তা পরিবহন করা, প্রতিক্রিয়া সৃষ্টি করা। চিত্র আদর্শ নিউরন, যেটা এভাবে তোমরা এঁকে দেবে। এরপরের প্রশ্ন, অথবা মানব বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন এখানে কর্টেক্স, মেডুলা, এটা কিন্তু সব এখানে অঙ্কন করা হয়েছে। কর্টেক্স, মেডুলা, তারপরে তোমার গিয়ে হলো পেলভিস এবং বৃক্ক পিরামিড। পেলভিস এটা বৃক্ক পিরামিড। তো বৃক্কের গঠন, অবস্থান, মানবদেহের দুটি বৃক্ক, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে। পেলভিস এটা কোথায় কোনটা থাকে এখানে কিন্তু ডিটেলস বর্ণনা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরের প্রশ্ন আমরা চলে যাব। সমীকরণের স্বভাবত শ্বসনের সংজ্ঞা দাও। গ্লাইকোলাইসিস তাৎপর্য উল্লেখ করো। স্বভাবত শ্বসনের সংজ্ঞা: যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন উপস্থিত জীবকোষের মধ্যে সাধারণত গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে, তাকে স্বভাবত শ্বসন বলে। স্বভাবত শ্বসনের রাসায়নিক, যেমন এখানে গ্লুকোজ অক্সিজেন ভেঙে গ্লুকোজ অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল, শক্তি উৎপন্ন করেছে। তারপরে গ্লুকোজ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল শক্তি প্রক্রিয়ার ধারণ। গ্লাইকোসিস সাইটোপ্লাজমে ঘটে, যেখানে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। কেবল মাইটোকন্ড্রিয়া ঘটে, পাইরুভিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ইলেকট্রন পরিবহন শৃঙ্খল শক্তি এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস তাৎপর্য: এটি শ্বসনের প্রথম ধাপ। স্বভাবত এবং নিরাবত 2 ধরনের শ্বসনেই ঘটে। এতে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, স্বল্প পরিমাণে শক্তি 2 এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসের উৎপন্ন পদার্থ পরিবর্তিত ধাপে অক্সিডেশনের মাধ্যমে অধিক শক্তি দেয়। স্বভাবত শ্বসনের গুরুত্ব: এটি জীবদেহ জীবাণু শক্তি যোগায়, কোষ বিভাজন, গতিবৃদ্ধি, বিপাক সবই এই শক্তির সাহায্য হয়। এরপর সমীকরণ সহ স্বভাবত শ্বসনের সংজ্ঞা ও গ্লাইকোলাইসিসের তাৎপর্য উল্লেখ করো। স্বভাবত শ্বসন: যে স্বভাবত শ্বসন পর অক্সিজেনের উপস্থিতিতে জীবকোষের খাদ্য সাধারণত গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, জলে শক্তি এটিপি উৎপন্ন করে, তাকে স্বভাবত শ্বসন বলে। স্বভাবত শ্বসন, এই যে গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল, এটা গ্লাইকোলাইসিস কেবল চক্র। গ্লাইকোলাইসিসের তাৎপর্য, স্বভাবত শ্বসনের গুরুত্ব। এরপর রসের উচ্ছেদ, বাষ্পমোচন, টান ও জলের সমসংযোগ গুরুত্বপূর্ণ। কেন? রসের উৎস মূল থেকে জল ও খনিজ পদার্থ জাইলেম এর মাধ্যমে কাণ্ড হয়ে পাতায় উঠে আসে, একে রসের উৎস বলে। বাষ্পমোচনের টান, যেমন পাতার স্টোমাটা দিয়ে জল বাষ্পের আকারে বেরিয়ে যায়, ফলে পাতায় নেতিবাচক চাপ থাকে। এই চাপ জাইলেম উপরের দিকে জল টানতে সাহায্য করে, তাই একে বলা হয় বাষ্পমোচন টান। জলের সমসংযোগ: জল অণুরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন মাধ্যমে যুক্ত থাকে, ফলে এক অণু উপরে উঠলে নিচের অণুও সঙ্গে টানতে পারে। এই বৈশিষ্ট্যকে বলা হয় সমসংযোগ। গুরুত্ব তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে প্রশ্ন, রস নির্ভর অনাক্রম্যতা বা কোষ নির্ভর অনাক্রম্যতার মধ্যে তফাৎ। অনাক্রম্যতা হলো দেহের সেই ক্ষমতা যার দ্বারা দেহ রোগ জীবাণু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। রস নির্ভর অনাক্রম্যতা: এটি দেহ তরল বা রসের মাধ্যমে কাজ করে। এর প্রধান ভূমিকা পালন করে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিজেন উপস্থিতি অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি রোগ জীবাণুর সঙ্গে যুক্ত হয়ে তাকে নিষ্ক্রিয় করে। উদাহরণ, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়। তারপর কোষ নির্ভর অনাক্রম্যতা: এটি লিম্ফোসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখানে অ্যান্টিবডি তৈরি হয় না। লিম্ফোসাইট সরাসরি সংক্রমিত কোষকে
ধ্বংস করে। ভাইরাস সংক্রমণ ক্যান্সার কোষের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর। ভাইরাস আক্রান্ত কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গর ক্ষেত্রে রস নির্ভর দুটোর পার্থক্য এখানে দেওয়া আছে। তারপরে যেটা বলা হচ্ছে ডায়রিয়া রোগের জীবাণু নামসহ সংক্রমণ পদ্ধতি প্রতিরোধ ব্যবস্থা বিবৃতি করো। ডায়রিয়া একটি পেটের সংক্রমণজনিত রোগ যেখানে আক্রান্ত ব্যক্তি বারবার পাতলা মল ত্যাগ করে এবং শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়। জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। সংক্রমণ পদ্ধতি দেওয়া আছে প্রধান উপসর্গ প্রতিরোধ ব্যবস্থা। এরপরের প্রশ্ন হচ্ছে কি অথবা খাদ্য পরিপাককরণে জৈবিক নিয়ন্ত্রণে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। মাইকোরাইজা বলতে কি বুঝো? হ্যাঁ, দুটো নিয়ে একটা প্রশ্ন। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। অণুজীব খাদ্য উৎপাদন সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন দই তৈরি, ল্যাক্টোব্যাসিলাস ফলাফল দুধে জমে দই হয়। পাউরুটি, কেক, তারপরে এটা কি ইস্ট ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস, তারপরে খামির উঠে, তারপরে আচার ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস, খাবার সংরক্ষণে মদ প্রস্তুত, ইস্ট ফার্মেন্টেশন দ্বারা অ্যালকোহল তৈরি। জৈবনিক নিয়ন্ত্রণে অণুজীবের ভূমিকা। ক্ষতিকারক পোকামাকড় রোগ জীবাণু দমন করতে অণুজীব ব্যবহার করা হয়। এটি পরিবেশ বান্ধব রাসায়নিক কীটনাশকের বিকল্প উদাহরণ ব্যাসিলাস থুরিঙ্গিনাস। শস্যক্ষেত্রের পোকা দমনে, তারপরে ট্রিকোডিরামা ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে। মাইকোরাইজা বলতে কি? উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের সহবাসী সম্পর্ককে মাইকোরাইজা বলে। মাইকোরাইজার কাজ মাটি থেকে জল ও খনিজ শোষণে সাহায্য করে, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। তারপরে পাইনাস। এরপরে হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ জৈবিক নিয়ন্ত্রণ অণুজীবের ভূমিকা, এটা তোমরা বলছি। পাইনাস গাছের মূলের সঙ্গে ছত্রাকের মাইকোরাইজা গঠন হয়। এরপরে যে স্লাইডটা সেটা হচ্ছে শক্তির ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। শক্তির ব্যবহার, জীবজগতের শক্তি হলো জীবনের মূল ভিত্তি। প্রতিটি জীবকোষে যেসব ক্রিয়া যেমন শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, চলন, প্রজনন ইত্যাদি সংঘটিত সেগুলির জন্য শক্তির প্রয়োজন। সূর্যালোক হলো পৃথিবীর প্রধান শক্তি উৎস। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তি উৎপাদন। উদ্ভিদে উৎপন্ন রাসায়নিক শক্তি খাদ্যের মাধ্যমে প্রাণীর গ্রহণ। খাদ্য শৃঙ্খল শক্তি এক স্তর থেকে আরেক স্তরে প্রবাহিত। মানব জীবনে শক্তির ব্যবহার রান্না, পরিবহন, শিল্পন, কৃষিকাজ ইত্যাদিতে শক্তি ব্যবহার করা হয়। বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল, কয়লা ইত্যাদি শক্তির উৎস হিসেবে। শক্তি সংরক্ষণ, শক্তি কখনো নষ্ট হয় না, এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তবু অতিরিক্ত অপচয় কমিয়ে শক্তি সঞ্চয় করা অত্যন্ত শক্তি সংরক্ষণের উপায়। অপ্রয়োজনীয় বিদ্যুৎ, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ, উপসংহার। ম্যাক্রো কনজিউমারের খাদ্য গ্রহণ করে শক্তি লাভ করে। এদের দৃশ্যমান আকার বড় এবং খাদ্য শৃঙ্খল বিভিন্ন স্তরে অবস্থান। প্রধান তিন ধরনের: প্রাথমিক ভোক্তা, দ্বিতীয় ভোক্তা, তৃতীয় ভোক্তা। প্রাথমিক ভোক্তা তৃণভোজী প্রাণী যেমন গরু, খরগোশ। সেকেন্ডারি ভোক্তা মাংসভোজী প্রাণী যেমন ব্যাঙ, সাপ। তারপরে তৃতীয় ভোক্তা হচ্ছে সর্বোচ্চ মাংসভোজী যেমন বাজ পাখি। এরা খাদ্য গ্রহণের শক্তি পায়। মাইক্রো জিউমার, এরা মৃতদেহ প্রাণীদেহ পচিয়ে জৈব পদার্থকে অজৈব পদার্থে পরিণত করে। প্রধানত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এর অন্তর্গত। এদের বিয়োজক বলা হয়, অর্থাৎ এর পচন প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি উপাদান মাটিতে ফিরিয়ে দেয়। এরপরে সর্বশেষ অথবা বাস্তুতন্ত্র পিরামিড। খাদ্য পিরামিড সম্পর্কে চিত্রসহ আলোচনা। বাস্তুতান্ত্রিক পিরামিড একটি বাস্তুতন্ত্রের শক্তি, জীবের সংখ্যা ও জীবদেহের ভর এই তিনটি দিককে পিরামিড আকারে প্রকাশ করা হয়। বাস্তুতান্ত্রিক পিরামিড, সংখ্যা পিরামিড, জীবদেহের পিরামিড, শক্তি পিরামিড। চিত্র: বাজ পাখি, সাপ, ব্যাঙ, ঘাস। অর্থ: খাদ্য শৃঙ্খল শক্তি, সংখ্যা ও ভর ক্রমান্বয়ে কমতে থাকে, তাই এটি পিরামিড আকারে প্রকাশ পায়। বৃষ্টির জল সংরক্ষণের উপায় হিসেবে বৃষ্টির জল সংরক্ষণ ও বনাঞ্চল সৃষ্টি। বৃষ্টির জল সংগ্রহ করে ভূগর্ভ জলের স্তর বৃদ্ধি করা হয় এবং গৃহস্থলী কাজে ব্যবহার করাকে বৃষ্টির জল সংরক্ষণ। উপকারিতা: ভূগর্ভস্থ জলের স্তর বাড়ায়, খর ও জলাভাব দূর করে, কৃষিকাজে জলের চাহিদা পূরণ করে, ভবিষ্যতের জন্য জল সঞ্চয় হয়। বনাঞ্চল সৃষ্টি অর্থ নতুন গাছ লাগিয়ে বন তৈরি করা, বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়তা করা, মাটি ক্ষয় রোধ করা। এই হচ্ছে তোমার সামগ্রিক প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এবারের জীবন বিজ্ঞান পরীক্ষা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হবে। এখানে কিন্তু অথবা সহ বেশ কিছু প্রশ্ন এক্সট্রা দিয়েছি যাতে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।